মাটির ঊর্ধ্বে গান গেয়ে ফিরে স্বর্গের যত পাখি, তোমার কণ্ঠে গিয়াছে তাহারা, তাদের কণ্ঠ রাখি। যে গন্ধর্ব লোকের স্বপন হেরি মোরা নিশিদিন, তুমি আনিয়াছ কণ্ঠ ভরিয়া তাদের মুরলী। 1930 সাল মে মাসের প্রথম দিকে কোনো একদিন নজরুল ইসলাম একটি ঘরে বসে খুব মনোযোগ সহকারে কিছু একটা লিখছেন। এমন সময় বন্ধু মঈনুদ্দিন এলেন, কবিতাকে ইশারা করে বসতে বললেন। এদিকে কবির বড় ছেলে বুলবুল দোতলা থেকে কাকা কাকা বলতে বলতে নিচে নেমে এলো। নানা রকম খেলনা নিয়ে মঈনুদ্দিনের সঙ্গে খেলতে লাগলো। একসময় বুলবুল আনন্দে চিৎকার করে উঠল। কবি বুলবুলের উপর খুব রেগে গেলেন, ধমক দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। বুলবুল কাঁদতে থাকে, কান্না কিছুতেই থামছে না দেখে মঈনুদ্দিন কোলে করে তাকে দোতলায় শৈলজানন্দের কাছে পৌঁছে দিলেন। সেই দিন রাত থেকেই বুলবুলের খুব জ্বর, সাথে সারা দেহে বসন্তে ছেয়ে যায়। এমনভাবে বসন্ত ছড়িয়ে পড়ে যে তার চোখ পর্যন্ত বাদ যায়নি। কবিতার সব ধরনের চিকিৎসাই করালেন, কিন্তু কোনো কিছুতেই অবস্থার উন্নতি না হওয়াতে নজরুল খুব বিচলিত হয়ে পড়লেন। তিনি মঈনুদ্দিনকে আসতে খবর দিলেন। মঈনুদ্দিন এলেন। মঈনুদ্দিন, মঈনুদ্দিন, দমদমের কাছে এক সাধু এসেছে শুনেছি। তিনি খুব ধন্বন্তরী, মানে সব রোগ সারিয়ে দিতে পারেন। তাকে যেভাবেই হোক নিয়ে আসতে হবে। এখন তো প্রায় সন্ধে হয়ে এলো, সঙ্গে কি কাউকে পাওয়া যাবে? সঙ্গে যাবার মতো তো এখন কাউকে দিতে পারবো না, তবে শান্তিপদর সঙ্গে একবার কথা বলে দেখতে পারো। এরপর মঈনুদ্দিন ছুটলেন সাধুর খোঁজে, সাথে চললেন কবির বন্ধু শান্তিপদ সিংহ। কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও কোথাও সাধুর খোঁজ পাওয়া গেল না। একেবারে হতাশ হয়ে ফাঁকা হাতে ফিরে এলেন। বাড়ির কাছাকাছি আসতে দেখলেন লোক গিজগিজ করছে। ভিড় ঠেলে তারা ভেতরে প্রবেশ করলেন, কিন্তু ততক্ষণে সব শেষ। বুলবুল আর নেই। ফিরে এলে ওরে চঞ্চল, আবার ফুটিবে বনে ফুলদল। তুই ফিরে এলে ওরে চঞ্চল। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। তুই নাই বলে ওরে উন্মাদ পাণ্ডুর হলো আকাশের চাঁদ। কেঁদে নদী জল করুণ বিষাদ, ডাকে আয় তীরে আয়। সে রাতে তার পকেটে একটি কানাকড়িও ছিল না, অথচ কাফন দাফন গাড়িতে করে দেহ নিয়ে যাওয়া ও গোরস্থানে জমি কিনবার জন্যে 150 টাকা দরকার। তখন 150 টাকা মানে অনেক টাকা। এত টাকা কোথায় পাবেন? বিভিন্ন লাইব্রেরিতে লোক পাঠানো হলো। না না, টাকার ব্যবস্থা হলো না। একমাত্র ডিএম লাইব্রেরি তাকে 35 টাকা দিয়েছিল। আরও অনেক অনেক টাকার দরকার। ঘরে দেহ রেখে কবি গেলেন এক প্রকাশকের কাছে। আরে কবি যে এই অসময়ে কি মনে করে? বিশেষ প্রয়োজনে আপনার কাছে ছুটে এলাম। আপনি পারবেন আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে? আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারেন? আমার ছোট্ট বুলবুল আমাকে ছেড়ে চলে গেছে। দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ হ্যাঁ, শর্ত। তোমাকে এখনই একটা কবিতা লিখে দিতে হবে। কবিতা? এখন? হ্যাঁ, এখনই। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি।
করুণ চোখে চেয়ে আছে সাঝের ঝরা ফুলগুলি। ফুল ফুটিয়ে ভোরবেলাতে গান গেয়ে নীরব হলো কোন নিষাদের বান খেয়ে। বনের কোলে বিলাপ করে সন্ধ্যা রানী চুল খুলি। কাল হতে আর ফুটবে না হয় লতার বুকে মঞ্জুরি। উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশ্বাস মর্মরে। গানের পাখি গেছে উড়ে শূন্য নীর। কণ্ঠে আমার নাই সে আগের কথার ভিড়। আলে আর এই আলোতে আর আসবে না কেউ কুলকুলি। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। সারা দেশে নিষিদ্ধ হয়েছে নজরুলের ভাঙার গানসহ বহু কবিতা। ধরপাকড় তল্লাশি চলছে সকল স্থানে। একদিন কবির বাসায় দলবল সহ তল্লাশি করতে এলেন তৎকালীন দুদে পুলিশ অফিসার পঞ্চানন ঘোষাল। কবিতাদের দরজা খুলে দিলেন। একে অপরকে চিনতে পারলেও কোনো কথা হলো না। ঘরের সব কিছু তছনছ করে তল্লাশি চলল, কোথাও কিছু পাওয়া গেল না। কিন্তু হঠাৎ একজন পুলিশ একটা ছোট্ট বাক্স দেখে এগিয়ে যেতেই, না না, ওটাতে হাত দেবেন না, জানো, ওটাতে হাত দেবেন না। কবির বিচলিত মুখ দেখে তাদের সন্দেহ আরো বেড়ে গেল। কবির সাথে সেই বাক্স নিয়ে কাড়াকাড়ি শুরু হলো। বাক্স ছিটকে গিয়ে পড়লো মেঝেতে, আর সাথে সাথেই বাক্স গেল খুলে। যা বেরিয়ে এলো তা দেখে তো পুলিশেরা হতবাক। বাক্স থেকে বেরিয়ে এলো বুলবুলের ছোট্ট ছোট্ট জামা ও খেলনা। পুলিশ গোয়েন্দারা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। কবি যেন গেয়ে উঠলেন, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনি আজি দুল আজো তার ফুলকলি দিন ঘুম টুটিনি তন্দ্রাতে বিলুল আজো হারিক্ত শাখায় উত্তরি বাই ঝরছিনি সেদিন আসিনি দক্ষিণী হাওয়া গজল গাওয়া মৌমাছি বিপুল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশিনি আজি দুল। সেদিনের কথা এখনো ভুলতে পারছি না। নজরুলের এক হিন্দু বন্ধুর বিয়ে। বরযাত্রী বন্ধুদের সাথে সঙ্গী হলেন কবিও। বন্ধুটি ছিলেন কুলীন ব্রাহ্মণ। বরযাত্রী বন্ধুদের সাথে কবিও খেতে বসেছেন। হঠাৎ এক বিপত্তি উপস্থিত হলো। কন্যাপক্ষের একজন এসে সবিনয়ে জানালেন, দেখুন, আপনাদের দলের মধ্যে নাকি একজন মুসলমান আছেন, তাই ব্রাহ্মণ বাড়ির মহিলারা আপনাদের খাবার পরিবেশন করতে পারছেন না। বরযাত্রীদের মনে পড়ে গেল নজরুলের কথা। বন্ধুরা এতদিন নজরুলের জাতের কথা ভুলেই গিয়েছিল। কবির আবার জাত কিসের? কবির কানে খবর যেতে দেরি হলো না। তিনি খুব কষ্ট পেলেন। তখনই খাতা পেন নিয়ে বসে পড়লেন লিখতে, জাতের নামে বজ্জাতি। লেখা শেষ করে বিয়ে বাড়িতে জোর গলায় পড়তে লাগলেন, জাতের নামে বজ্জাতি সব ছাপছালিয়াত খেলছো জুয়া। ছুলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয়কো মোয়া। জাতের নামে বজ্জাতি সব ছাপছালিয়াত খেলছো জুয়া।
ছুঁলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কমোয়া। হুকোড়ে জলার ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতের জান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা। মানুষ নাই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সমসহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাতের নামে বজ্জাতি সব, জাত জ্বালিয়া খেলছ জুয়া। ছুলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কমোয়া। কবির এই কবিতা শুনবার পর বাড়ির আবহাওয়া ধিক্কারে ভরে উঠল। ছোট থেকে বড় সকলেই নিজেকে অপরাধী মনে করে ক্ষমা প্রার্থী হয়ে দাঁড়ালেন। 1935 সালের 28শে আগস্ট বিদ্রোহী কবি আক্ষেপের সুরে চিঠি লিখছেন গুরুদেব রবীন্দ্রনাথকে। শ্রী চরণারবিন্দেষু গুরুদেব, বহুদিন শ্রীচরণ দর্শন করিনি। আমার উপর হয়তো প্রসন্ন কাব্যলক্ষ্মী হিজমাস্টার ভয়েসের কুকুরের ভয়ে আমায় ত্যাগ করেছেন বহুদিন। কাজেই সাহিত্যের আসর থেকে আমি প্রায় স্বেচ্ছায় নির্বাসন নিয়েছি। আপনার তপস্যায় আমি কখনো উৎপাত করেছি বলে মনে পড়ে না। তাই অবকাশ সত্ত্বেও আমি আপনার থেকে দূরে দূরেই থাকছি। তবু জানি আমার শ্রদ্ধার শতদল আপনার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। ইতি বিনীত নজরুল। কবি বারবার সাহিত্য জগৎ থেকে নির্বাসন নেবার কথা বললেও তিনি তা পারেননি। আপনারা এই ভিখারিকে সভাপতি কেন যে মনোনীত করলেন, তা যিনি বিশ্বভুবনের পরম পতি পরম প্রভু তিনিই জানেন। 1941 সালের 6 এপ্রিল কবি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে সভাপতি হিসাবে ভাষণ দেন। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, বেদনার গান, আনন্দের গান গেয়ে যাব আমি। দুরারোগ্য ব্যাধিতে চিরজীবনের জন্য বাকরুদ্ধ হয়ে যাবার পূর্বে এই ছিল তার সর্বশেষ অভিভাষণ। আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারেই বলছি। আপনারা আমায় ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। আর সেই প্রেম পেলাম না বলেই এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। 1941 সাল 7ই আগস্ট বেলা 12:10 কবিগুরু আমাদের ছেড়ে চলে গেলেন। খবর পৌঁছলো আকাশবাণী কলকাতার অফিসে। সুরেশবাবু ছুটে গেলেন নজরুলের কাছে। তোমাকে এক্ষুনি একটা কবিতা লিখে দিতে হবে। দুপুরের রবি পড়িয়াছে ঢোলে, অস্তপথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি। কবিতাটি পড়তে পড়তে কবি বাকরুদ্ধ হয়ে এলেন। তিনি আর পুরো কবিতাটা পড়তে পারলেন না। বাকি অংশ পাঠ করলেন শ্রীযুক্ত নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়। এরপর থেকে অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকলো। তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলতে থাকেন। 15/4 শ্যামবাজার স্ট্রিটের দোতলার ছোট্ট একটি ঘরে কবি নিস্তেজ হয়ে শুয়ে আছেন। ডান হাত কাঁপছে,
পাশে পড়ে আছেন রুগ্ন শীর্ণ অর্ধপঙ্গু প্রমীলা দেবী। কিছু পরে ঘরে ঢুকলেন বাড়ির মালিক ডিএল সরকার, হোমিওপ্যাথিক চিকিৎসক। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনার শরীরটা কি ভালো নেই? কি কষ্ট হচ্ছে? কবিতার ডান হাতটা ডাক্তারের দিকে এগিয়ে দিলেন। হাতটা কাঁপছে, ভীষণ কাঁপছে। এটা কি ওনার প্রথম অ্যাটাক? নুরুলের কোনো অসুখে কোনোদিন দেখিনি, আজ দেখুন না কথা বলতেও কেমন কষ্ট হচ্ছে। প্রায় 1 সপ্তাহ ধরে চিকিৎসা চলল, কিন্তু রোগের প্রকোপ কমল না, বরং রোগের লক্ষণগুলো আরো প্রকট হতে থাকে। 1942 সালে 25শে অক্টোবর অসুস্থ নজরুলকে তিলজোলা লুম্বিনী মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থাকার সময় কবি বদ্ধ উন্মাদের মতো আচরণ করতে থাকেন। তার পায়ে শিকল পরানো হয়, আর সেই শিকল খোলার জন্য চলতো সারাদিন উন্মত্ততা। চোখ দুটো টকটকে লাল হয়ে উঠতো, খাঁচাবন্দি বাঘের মতো তিনি গর্জন করতেন। যার কবিতায় গানে দেশের শিকল মুক্তি হয়, আজ তাকে শিকল দিয়ে আটকে রাখতে হচ্ছে। চরম অর্থের অভাবে সেখানে তার চিকিৎসা চালানো সম্ভব হলো না। মাত্র 4 মাস সেখানে থাকার পর কবিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে ফিরে এসে তিনি কিছুটা শান্ত হন। 1947 সাল 15ই আগস্ট বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা পেল ভারতবর্ষ। কিন্তু রাষ্ট্রীয় অনুগ্রহের ভরসায় আর দেশীয় চিকিৎসকের ব্যর্থ চিকিৎসার মধ্য দিয়ে নজরুলের জীবনে কোনো পরিবর্তন এলো না। ভারত ও পূর্ব পাকিস্তানের অগণিত নজরুল দরদি মানুষ এগিয়ে এসে গঠন করলেন নজরুল নিরাময় সমিতি। অর্থ সাহায্যও তোলা শুরু হলো, এবং সেই অর্থ দিয়ে কবি ও কবিপত্নীকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। হাওড়া স্টেশনে কবিকে ট্রেনে তুলে দেবার জন্য ভিড় জমে গেল। বিদ্রোহী কবি আবার ফিরে এসো। আমি শুধু সুন্দরীর হাতে বীণা আর পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আজ বলবার দিন আপনাদের, আমার নয়। বোম্বাই হয়ে জাহাজে লন্ডনে এসে পৌঁছলেন কবি। তাকে নিয়ে যাওয়া হলো লন্ডন সেন্ট থমাস মেন্টাল হসপিটালে। বহু পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারেরা জানালেন কবি পিক্স ডিজিজে আক্রান্ত, তাঁর আর ভালো হবার সম্ভাবনা নেই। 14ই ডিসেম্বর কবিকে ফিরিয়ে আনা হলো কলকাতায়। জানি তুমি কথা কইবে না, গান গাইবে না, মৌন ভঙ্গ হবে না এখানে। আর জানি এ মৌন তোমার ব্যাধি নয়, এ তোমার যোগ, এ যোগ সমাধি। তবু একবার চোখ চাও, একবার কথা কয়ে ওঠো। দেখো, চেয়ে দেখো, মাঠের মানুষ, কলের মানুষ, দিন খাটা দিনাতি দিন মানুষ, তোমার কাছে আজ তারা দাঁড়িয়েছে ভিড় করে। বলো, গান গেয়ে ওঠো, একবার একবার কথা কয়ে ওঠো। 1962 সালের 30শে জুন কবিপত্নী প্রমীলা দেবীর মৃত্যু হলো। কবি হয়ে পড়লেন একেবারে একা। 1971 সালে 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি সাম্রাজ্যবাদী শাসন থেকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশ সরকার গঠন করলেন শেখ মুজিবুর রহমান। 1972 সালে কবির জন্মদিন কবিকে সামনে রেখে পালন করার ইচ্ছে প্রকাশ করে প্রস্তাব পাঠায় ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকার। ভারত সরকার তাতে রাজি হলো। চুক্তি হলো পরের বছর তারা কবিকে ভারতবর্ষে ফিরিয়ে দেবে। স্বাধীন বাংলাদেশের কয়েক সহস্র নাগরিক তাদের প্রাণের কবিকে চোখে দেখলেন প্রাণ ভরে। মহা সমারোহে কবির জন্মদিন পালিত হলো।
কবিকে বাংলাদেশের জাতীয় কবি বলে ঘোষণা করা হলো, কিন্তু পরের বছর কবিকে ফিরিয়ে দেবার কথা থাকলেও তাকে ফিরিয়ে দেওয়া হলো না। ভারত সরকারও কবিকে ফিরিয়ে নিয়ে আসার বিষয়ে কোনো রকম উদ্যোগ নিল না। এদিকে কবির পরিবারের সদস্যরা ভেবেছিলেন বাংলাদেশে কবি অনেক যত্নে আছেন। এরপরে এলো সেই কালো অধ্যায়। 1975 সালের 15ই আগস্ট একদল প্রতিক্রিয়াশীল ঘাতক এসে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে গেল। সমগ্র বাংলাদেশ জুড়ে বন্দুকের শাসন চালু হলো। কবি যে বাংলোতে ছিলেন তার উপর লোভ ছিল বাংলাদেশের একজন সেনা আধিকারিকের। 22শে জুলাই কবিকে অসুস্থ সন্দেহে জোর করে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কবির আশ্রয় হলো হাসপাতালের ছোট্ট একটা কেবিন। আবদ্ধ করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে থাকতে কবির অবস্থা আরো খারাপ হতে থাকে। 1976 সাল 29শে আগস্ট, সময় সকাল 10:10। কবি আমাদের ছেড়ে চলে গেলেন অমৃত লোকে। নির্মম মৃত্যুমূল্যে নজরুল যেন প্রমাণ করে গেলেন এতদিন তিনি বেঁচে ছিলেন। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে, সেদিন বুঝবে। বাংলাদেশ সরকার ভারত সরকারকে না জানিয়ে কবিকে সমাহিত করার সিদ্ধান্ত নেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মসজিদ সংলগ্ন কবরস্থানে কবিকে সমাহিত করা হলো। কবির শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তার স্ত্রী প্রমীলা দেবীর কবরের পাশে তাকে যেন সমাহিত করা হয়। একথা জানতেন পুত্র কাজী সব্যসাচী। তোমার কবরে মোর তরে একটু রাখিও ঠাই, মরণে যেন সে পরশ পাই গো, জীবনে যা পাই নাই। পিতার মৃত্যুর খবর পেয়ে কবিপুত্র সব্যসাচী যেভাবে হোক ঢাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। কলকাতা বিমানবন্দরে বিমান বিভ্রাটের জন্য কিছুতেই বিমান ছাড়ছে না। অবশেষে কবিপুত্র যখন এসে পৌঁছলেন, কবির কবরে শেষ মাটিটাও দেওয়া হয়ে গেছে। রণবাজে ঘন ঘন তাকে জানাতে শেষ বিদায়, প্রার্থনারত লক্ষ লক্ষ জনতার জানা যায়। আহা অন্তর ভরে হাহা, হায় কি বেদন, হায় কি রোদন, সন্তান অভাগার। পিতার কবরে এক মুঠো মাটি দেয়া হলো না কো আর। কেউ জানলো না ইতিহাসে ফের, ভুল হয়ে গেল বিলকুল। এতকাল পরে ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল। এতকাল পরে ধর্মের নামে ভাগ হয়ে গেল নজরুল। কবির ইচ্ছার কথা মনে রেখে ঢাকা থেকে কবির কবরের মাটি এনে চুরুলিয়ায় প্রমীলা দেবীর কবরে দেওয়া হয়। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। খেলা শেষ হলো, শেষ হয় নাই বেলা। কাঁদিও না, কাঁদিও
যেদিন আমি থাকবো না কো, থাকবে আমার গান, বলবে সবাই কে সে কবির কাঁদিয়েছিল প্রাণ। আকাশ ভরা হাজার তারা রইবে চে তন্দ্রাহারা, সখার সাথে জাগবে রাতে, চাইবে আকাশে আমার গানে পড়বে মনে, আমায় আভাসে